প্রিয় শিক্ষার্থী, সিসি যে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই দুর্যোগের কারণে যেহেতু তোমরা কলেজে আসতে পারছো না, অনলাইন ক্লাসের মাধ্যমে নিশ্চয়ই তোমরা উপকৃত হচ্ছ। তাহলে চলো সরাসরি আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আজ আমি তোমাদের অন্তরীকরণের 9-এর আই অর্থাৎ 9-এর আই অনুশীলনী শুরু করব। এখন এটা শুরু করার জন্য আমাদের কিছু বেসিক বিষয় জানা দরকার। সেই বেসিক বিষয়গুলো আমি এখানে আলোচনা করব। একটা ফাংশন কখন সেটা ক্রমবর্ধমান হবে, কখন একটা ফাংশন ক্রমহ্রাসমান হবে, এবং একটা ফাংশনের চরম বিন্দু বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলো আজ আমি তোমাদের আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। আমরা এখানে যদি একটা ফাংশন y f(x) এবং এই ফাংশনটাকে আমরা যদি চিত্রে উপস্থাপন করি, এখন f(x) এর মান আমি বিভিন্ন রকম হতে পারে। ধরলাম একটা ফাংশন f(x) এবং সেই ফাংশনটার আমি যদি চিত্র অঙ্কন করি, তাহলে চিত্র অঙ্কন করার ক্ষেত্রে তোমরা ভালোভাবে জানো x অক্ষ, y অক্ষ, মূলবিন্দু। এখন এই ফাংশনের যদি আমি চিত্র ধরে নিলাম, এই ফাংশনের চিত্রটা এরকম। একইভাবে আমি আরেকটা ফাংশন এখানে তোমাদের যদি লিখি y f(x) আরেকটি ফাংশন, এই ফাংশনের চিত্র যদি আমি অঙ্কন করি, তাহলে x অক্ষ, y অক্ষ, মূলবিন্দু। এই চিত্রটা যদি আমি এভাবে আঁকি, তাহলে দেখো আমরা এভাবে এঁকেছিলাম। এখন যদি আমি ফাংশনের চিত্রটা একটু ভিন্নভাবে আঁকি, অর্থাৎ এভাবে আঁকছি, তাহলে দেখো দুটো চিত্র কিন্তু ভিন্ন আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটা ফাংশন আঁকার সময় দেখো আস্তে আস্তে ছোট থেকে বড়, অর্থাৎ আমি নিচু থেকে উপরের দিকে গেছি। আর একটা ফাংশন যখন চিত্র অঙ্কন করছি, তখন উঁচু থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে গিয়েছি। আসলে আমরা এটা তো এভাবে চিত্র দিয়ে বুঝতেছি, কিন্তু আমরা যদি ম্যাথমেটিক্যালি চিন্তা করি, তাহলে আমরা বলতে পারবো দেখো এখানে x অক্ষ বরাবর যখন আমরা এই একটা বিন্দু, এই বিন্দুতে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখো x এর একটা মান আছে। এই x এর একটা মানের কারণে y এর একটা মান পাওয়া গেছে। ঠিক একইভাবে আমি যদি এখানে একটা বিন্দু চিন্তা করি, তাহলে দেখো x এর একটা মান এখানে পাওয়া যাবে। এই x এর মানের কারণে y এর একটা মান পাওয়া গেছে। এভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে দেখো বিভিন্ন বিন্দুতে যদি চিন্তা করি, তাহলে x এর মান বৃদ্ধির সাথে সাথে y এর মানও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যদি এরকম ঘটনা ঘটে যে একটা ফাংশনের x এর মান বৃদ্ধির সাথে সাথে y এর মানটাও যদি বৃদ্ধি পায়, তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো ক্রমবর্ধমান ফাংশন। একইভাবে আমরা যদি এই ফাংশনের দিকে চিন্তা করি, তাহলে এই ফাংশনের এই বিন্দুতে দেখো আমি যদি চিন্তা করি, তাহলে x এর মান এখানে, এই x এর মানের কারণে y এর মান এখানে পাওয়া গেছে। একইভাবে আমি এই বিন্দুর কথা ভাবি, তাহলে দেখো x এর মান বৃদ্ধির কারণে y এর মান কি হচ্ছে, y এর মানটা আস্তে আস্তে কিন্তু কমছে। আমরা এইদিকে x এর মান বাড়ছে, আর এইদিকে হলো y এর মান, এটা বড় ছিল অর্থাৎ y এর মান বড় ছিল, এখানে y এর মান ছোট। এই ক্ষেত্রে আমরা x এর মান বৃদ্ধির কারণে আস্তে আস্তে বৃদ্ধির সাথে সাথে y এর মানটা আস্তে আস্তে কম যদি হয়, তাহলে তখন আমরা বলবো সেই ফাংশনটা হবে ক্রমহ্রাসমান ফাংশন। অর্থাৎ এই দুটো ফাংশনের মধ্যে আমরা শুধু চিত্র দিয়ে বুঝলাম যে একটা ফাংশন ক্রমবর্ধমান হওয়ার জন্য তার নিয়ম হলো সেই ফাংশনটা x এর মান বৃদ্ধির সাথে সাথে y এর মানও বৃদ্ধি পেতে হবে। একইভাবে ক্রমহ্রাসমান ফাংশন হবে x এর মান বৃদ্ধির সাথে সাথে যদি y এর মানটা আস্তে আস্তে কমতে থাকে, তাহলে সেই ফাংশনকে আমরা বলছি ক্রমহ্রাসমান ফাংশন। এখন এছাড়া আমরা দেখব, দেখো ক্রমবর্ধমান ফাংশনের ক্ষেত্রে আমরা যদি এই বিন্দুতে কোনো ফাংশনের আমরা স্পর্শক অঙ্কন করি, তাহলে এই স্পর্শকটা কি হবে দেখো তো, স্পর্শকটা x অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করেছে। এখন এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এই থিটার পরিমাণ দেখো 90 ডিগ্রি থেকে ছোট। একইভাবে যদি আমরা
এই ফাংশনের ক্ষেত্রে চিন্তা করি, আমি এখানে যদি একটা স্পর্শক অঙ্কন করি তাহলেও কিন্তু সে এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করেছে। এখন এই কোণটা কিন্তু দেখো থিটার পরিমাণ 90 ডিগ্রি থেকে বড়। অর্থাৎ যদি থিটার পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট হয় সেই ক্ষেত্রে আমরা বলছি স্পর্শকের ঢাল, অর্থাৎ এই যে স্পর্শক এর ঢালকে আমরা বলছি dy dx সমান tan থিটা। এখন যদি এই থিটার পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে এই কোণকে আমরা বলবো ধনাত্মক কোণ। অর্থাৎ এই কোণটা এখন কি হয়েছে, ধনাত্মক কোণ উৎপন্ন করেছে। আর ধনাত্মক কোণের পরিমাণ অর্থাৎ আমরা এখানে বলবো dy dx এটা হবে 0 থেকে বড়। যদি ধনাত্মক কোণ উৎপন্ন করে তাহলে dy dx এর মান হবে 0 থেকে বড়। একইভাবে যদি এটার ক্ষেত্রে ভাবি তাহলে এই ক্ষেত্রে আমাদের dy dx কি হবে, ঋণাত্মক কোণ। এই কোণের কারণে আমাদের লেস দ্যান 0 হবে। অর্থাৎ ম্যাথমেটিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে বলতে পারবো যদি কোনো বক্ররেখার স্পর্শকের ঢাল যদি ধনাত্মক হয় তাহলে ওই ফাংশনটা যে কোনো বিন্দুতে হতে পারে। আমরা যদি আরেকটা বিন্দুতে ভাবি, ধর এই বিন্দুর কথাই ভাবি, তাহলেও কিন্তু দেখো তুমি পাবা এই কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট। অর্থাৎ এই বক্ররেখা প্রত্যেকটা বিন্দুতে যদি তোমরা স্পর্শক অঙ্কন করো তাহলে দেখবে যে এখানে তোমার dy dx এর মান ধনাত্মক অর্থাৎ গ্রেটার দ্যান 0 হবে। অর্থাৎ ধনাত্মক কোণ যদি উৎপন্ন করে তখন এই ফাংশনটাকে আমরা বলছি এটা হলো ক্রমবর্ধমান ফাংশন। বিপরীতভাবে দেখো আমরা এটার ক্ষেত্রে এই কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ এই কোণটা হলো ঋণাত্মক কোণ এবং এই ক্ষেত্রে dy dx এর পরিমাণ লেস দ্যান 0। আমি যদি এই বিন্দুতে অঙ্কন করি তাহলে দেখো এই বিন্দুতেও কিন্তু ঠিক একই ঘটনাই ঘটবে। আমরা যদি এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করি তাহলেও দেখো কোণের পরিমাণটা 90 ডিগ্রি থেকে বড়। অবশ্যই সেটাও দেখো dy dx এর পরিমাণ লেস দ্যান 0 হবে। অর্থাৎ আমরা একটা ফাংশন যদি ক্রমবর্ধমান হয় তাহলে চিত্র এরকম হবে এবং যদি ক্রমহ্রাসমান হয় তাহলে তার চিত্রটা এভাবে হবে। এখন আমরা দেখব একটা ফাংশন ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান একসাথেও কিন্তু হতে পারে। এখন এই ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান একটা যদি ফাংশন আমরা চিন্তা করি তাহলে কি ঘটে দেখো। আমরা একটা ফাংশন y fx এই ফাংশনটার চিত্র যদি আমি মনে করলাম, চিত্রটা হলো এভাবে। এভাবে আমি একটা ফাংশনে গ্রাফ অঙ্কন করলাম। এখন এই ফাংশনটা দেখো কি হয়েছে, এখানে একবার উপরে গেছে আর একবার নিচে গিয়েছে, এভাবে কিন্তু সে বারবার এভাবে 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 এই ফাংশনটা চলে গেছে। এখন এই ফাংশনটা কিন্তু আমি বলছি এইভাবে আছে। দেখো এই ফাংশনটা এই অংশটা দেখো ক্রমবর্ধমান, এই অংশটা ক্রমহ্রাসমান, এভাবে বর্ধমান হ্রাসমান, এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গ্রাফ দেখব। এখন এই ফাংশনটা দেখো ক্রমবর্ধমান যে অংশটা আছে এই ক্রমবর্ধমান ফাংশন হওয়ার পরে আবার সে হঠাৎ করে দেখো নেমে গেছে। অর্থাৎ যে অংশে গিয়ে সে আবার ব্যাক করেছে এভাবে আবার সে একবারে ক্রমহ্রাসমান ফাংশন হঠাৎ করে আবার দেখো ক্রমবর্ধমান হয়েছে। এই যে ঘটনাগুলো যেখানে ঘটে অর্থাৎ এই এক্স অক্ষের সমান্তরাল যে বিন্দুগুলো আমরা যদি চিন্তা করি, সর্বোচ্চ যে বিন্দুটা আছে তাহলে এটাকে একটা সর্বোচ্চ বিন্দু আছে, ঠিক এর সর্বনিম্ন এই ক্ষেত্রে এখানে একটা বিন্দু আছে এখানে। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে এক্স অক্ষের সমান্তরাল করে কিন্তু এই রেখাগুলো দেখতে হবে। তাহলে এরকম দেখো আমরা এই ফাংশনের ক্ষেত্রে কতগুলো আমরা বিন্দু পেলাম। এই বিন্দু 2 3 4 5টা বিন্দু পেয়েছি। অর্থাৎ এই ফাংশনের 5টা চরম বিন্দু আছে। এই চরম বিন্দু অর্থাৎ এক্সট্রিম পয়েন্ট, অর্থাৎ যে বিন্দুতে সে ফাংশনটা তার ক্যারিয়ার চেঞ্জ করেছে, অর্থাৎ তার আকার পরিবর্তন হয়েছে, সে ক্রমবর্ধমান থেকে হয় ক্রমহ্রাসমান হয়েছে অথবা ক্রমহ্রাসমান থেকে ক্রমবর্ধমান হয়েছে। তাহলে এই বিন্দুগুলোকে আমরা বলবো যে এই ফাংশনটা চরম বিন্দু বা এক্সট্রিম পয়েন্ট। এখন এই এক্সট্রিম পয়েন্টগুলোর মধ্যেই কিন্তু আমরা অর্থাৎ এই এক্সট্রিম পয়েন্টেই কিন্তু ওই ফাংশনটার সর্বনিম্ন অথবা সর্বোচ্চ মান পাওয়া যাবে।
তাহলে একটা ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়ার জন্য অবশ্যই আমার কি করতে হবে, এক্সট্রিম পয়েন্ট থাকতে হবে। এখন যদি এক্সট্রিম পয়েন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিন্তু পাবো না বা বের করতে পারবো না। উদাহরণ হিসেবে ধরো আমরা একটু আগে যে ফাংশন দুটো দেখলাম, দেখো ওই ফাংশনের কি হয়েছিল, ওই ফাংশনের ক্ষেত্রে এই ফাংশনটা এরকম হয়েছে। দেখো এই ফাংশনটা কিন্তু কোথাও তার এক্সট্রিম পয়েন্ট নাই, অর্থাৎ তার কোথাও গিয়ে তার কিন্তু মোটিভ চেঞ্জ হয়নি। যেহেতু মোটিভ চেঞ্জ হয়নি সেহেতু ওই ফাংশনটার কিন্তু আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবো না, এর সর্বোচ্চ মানও নাই, সর্বনিম্ন মানও কিন্তু আমরা পাবো না। একইভাবে যদি একটা ফাংশন যদি ক্রমহ্রাসমান হয় সেক্ষেত্রেও কিন্তু তার কোনো চরম বিন্দু থাকবে না। আর চরম বিন্দু না থাকার অর্থই হলো যে তার কোনো এক্সট্রিম পয়েন্ট নাই, আর এক্সট্রিম পয়েন্ট না থাকলেই হয় কি, তার কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আমরা পাবো না। তাহলে আমরা এই ক্ষেত্রে অর্থাৎ এই ফাংশনের আমরা দেখো কি পাবো, অনেকগুলো চরম বিন্দু কিন্তু পাবো, যেহেতু অনেকগুলো সর্বোচ্চ মান পাবো আবার অনেকগুলো সর্বনিম্ন মান পাবো। অর্থাৎ আমরা তাহলে এখানে খেয়াল রাখবো একটা ফাংশনের কিন্তু একাধিক সর্বোচ্চ মান থাকতে পারে অথবা সর্বনিম্ন মান থাকতে পারে। এখানে একটা মজার বিষয় খেয়াল করো, দেখো এই ফাংশনটার এখানে তার সর্বোচ্চ মান আছে, এখানে তার সর্বনিম্ন মান আছে, আবার দেখো এখানে তার এই যে সর্বনিম্ন মান আছে, এই সর্বনিম্ন মান কিন্তু একটা ফাংশনে আমরা যদি এটাকে আরেকটু বর্ধিত করে দিই, ধরো এই সর্বনিম্ন মান ধরো এভাবে আমার ফাংশনটা এভাবে গিয়ে আবার এখানে গিয়ে এখানে আবার এরকম যাচ্ছে, তাহলে দেখো এই বিন্দুতেও কিন্তু সর্বোচ্চ মান পাওয়া যাবে। অর্থাৎ এই বিন্দুতে তার ফাংশনটার সর্বোচ্চ মান আছে, আবার এই বিন্দুতে সর্বনিম্ন মান আছে, তাই না? খেয়াল করো যে এখানে কিন্তু সর্বনিম্ন মান, এখানে কিন্তু সর্বোচ্চ মান। তাহলে একটা ফাংশনের বিভিন্ন বিন্দুতে দেখা যায় যে এই সর্বোচ্চ মান থেকে এই বিন্দুর সর্বনিম্ন মান কিন্তু বড়। অর্থাৎ এই বিন্দুতে আমরা দেখলাম যে এ কিন্তু সর্বোচ্চ মান, কিন্তু এই সর্বোচ্চ মানের থেকে কিন্তু এই বিন্দুতে দেখো উঁচুতে আছে। অর্থাৎ আমরা এখানে দেখব সর্বনিম্ন মানটা কিন্তু বড় হতে পারে। তাহলে আমরা এই ফাংশনটার একটা বৈশিষ্ট্য আমরা দেখলাম যে এই ফাংশনটার যতগুলো এক্সট্রিম পয়েন্ট পাবো ততগুলো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিন্তু আমরা পাবো। আচ্ছা, এবার আমরা দেখব যে কিভাবে একটা ফাংশন ম্যাথমেটিক্যালি, অর্থাৎ আমরা দেখব যে ওই ফাংশনটা কোন জাতীয় ফাংশন, সেই ফাংশনটা কি ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান, এটা কিন্তু আমরা গ্রাফিক্যালি বুঝলাম। অর্থাৎ গ্রাফিক্যালি বুঝলাম, আমরা এখন ম্যাথমেটিক্যালি বুঝবো যে ফাংশনটা কোন জাতীয় ফাংশন। তাহলে আমরা একটা ফাংশন যদি এখানে আমি লিখি তোমাদের, তাহলে দেখো সেই ফাংশনটা আমরা কি করে বুঝবো যে ফাংশনটা ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান। আমি ধরলাম একটা ফাংশন y f(x) বা শুধু আমরা f(x) দিয়েও একটা ফাংশন লিখতে পারি। তাহলে এই ফাংশনটা যদি এরকম হয় যে x³ - 3x², এরপর ধরো আমি ইচ্ছা মতো আমি যদি ফাংশনটা নিই, তাহলে আমি ধরো এখানে 18x + 15, আমি এই ফাংশনটার বৈশিষ্ট্যটা দেখব যে এই ফাংশনটা কি ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান। তাহলে আমি এই ফাংশনটা ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান বের করার জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে ওই ফাংশনটার অন্তরীকরণ করতে হবে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করার জন্য আমরা যদি এই ফাংশনটাকে একটা সমীকরণ হিসেবে চিন্তা করি, 1 নম্বর সমীকরণ, এখন একে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো a'(x). একে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে তোমরা তো অন্তরীকরণ আগে আমরা শিখিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো 3x² - 6x + 18। এখন এটাকে আমরা দেখব এই ফাংশনটা যেটা পেলাম এই a'(x) বা dy/dx, এই মানটা কি আমাদের কিন্তু dy/dx দিয়ে শিখেছি, অর্থাৎ এটা y কিন্তু f(x) এর সমান। তাহলে এই dy/dx এর মান, এটাকে আমরা বলছি dy/dx সমান a'(x) সমান এটা। আমরা এখন যদি দেখতে পারি এইটার মান কি 0 থেকে বড় না ছোট, এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে আমি এটাকে একটু ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করার জন্য আমি এখানে এই অংশে আমি যদি 3 কমন নিই, তাহলে x² - 2x, আমি 3 কমন নিয়েছি, তাহলে x² মাইনাস আমরা কি পেয়েছি 3 × 6 2x +
18। এটাকে আমরা একটু সরল করব। তাহলে আমি এটাকে যদি লিখি, দেখো a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b কত হলে এখানে মিলবে? 1 নিলে দেখো 2x হয়। তাহলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 স্কয়ার। তাহলে আমরা লিখলাম কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করতে পারবো। কিন্তু এখন সমস্যা কি করেছি দেখো, আমি এই 18 লিখলাম, এখন এখানে কিন্তু অতিরিক্ত আমি 1 স্কয়ার নিয়েছি। 1 স্কয়ার মানে 1, তার আগে কিন্তু 3 আছে। তাহলে 3 এবং 1 গুণ করলে হয় 3। তাহলে এই 3 কিন্তু অতিরিক্ত নিয়েছি, ছিল না এখানে, সেই জন্য আমরা এখানে মাইনাস 3 লিখে দিব। এরপরে আমরা এটাকে যদি এগিয়ে যাই তাহলে দেখব x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 15। তাহলে এখন কিন্তু দেখো আমরা x এর যে মানই এখানে বসাই না কেন, অর্থাৎ x এর মান তুমি যদি 0 বসাও একটা মান পাবা, মাইনাস বসাও একটা মান পাবা, প্লাস বসাও একটা মান পাবা, যাই বসাও না কেন এই অংশটা কিন্তু কখনোই আর 0 থেকে ছোট হবে না, যেহেতু এটা হোল স্কয়ার আছে। হয় 0 সমান হতে পারে অথবা 0 থেকে বড় হতে পারে, তার সাথে আবার 15 প্লাস আছে। সুতরাং এই অংশটা অবশ্যই দেখো কি হতে পারে, 15 থেকে কখনো ছোট হবে না। অর্থাৎ এটা কিন্তু আমরা বলতে পারবো যে কোনো মানের জন্য, x এর যে কোনো মানের জন্য এই f প্রাইম x ধনাত্মক। তাহলে আমরা কি বলেছিলাম, যদি একটা ফাংশন অন্তরীকরণ করার পরে f প্রাইম x যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে ওই ফাংশনটা হবে ক্রমবর্ধমান ফাংশন। সুতরাং যে ফাংশনটা আমার দেওয়া ছিল এই ফাংশনটা তাহলে কি হলো, একটা ক্রমবর্ধমান ফাংশন হলো। এবার আমরা আরেকটা ফাংশন যদি নেই, আমরা এভাবে আমরা যদি নেওয়ার পর আমরা দেখি যে ফাংশনটা কোন জাতীয় ফাংশন, তাহলে আমরা ওই ফাংশনটার বৈশিষ্ট্য আমরা দেখব যে ফাংশনটা ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান। এভাবে আমরা ইচ্ছামতো একটা ফাংশন নিতে পারি। ধরো 1 মাইনাস 13x, এভাবে আমাদের ইচ্ছা মতোই কিন্তু নিতে পারি, প্লাস 6x স্কয়ার মাইনাস x কিউব যদি আমি ভাবি, তাহলে এটাকে আমরা আগের মতো dy dx এ প্রাইম x সমান এটা 0, এটা মাইনাস 13, এটা 12 12x মাইনাস 3x স্কয়ার। আমরা x স্কয়ারের টার্মটাকে আমরা একটু বামে নিয়ে আসব, তাহলে মাইনাস 3x স্কয়ার প্লাস 12x মাইনাস 13। আগের মতোই আমরা ক্যালকুলেশন করব। এক্ষেত্রে মাইনাস 3 কমা নিব, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 13 সমান মাইনাস 3। আগের মতোই যদি আমি এটা লিখি তাহলে x স্কয়ার মাইনাস 2 ইন্টু x যদি দেই তাহলে b কত হতে হবে, b হতে হবে 4 হওয়ার জন্য এখানে 2 হতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা লিখলাম। তাহলে এই অংশ আমি হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে এই মাইনাস 13 এখন কি করেছি দেখো, আমরা এখানে কিন্তু 2 স্কয়ার অর্থাৎ 4 এবং এই যে মাইনাস 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে মাইনাস 12 কিন্তু আমরা করেছি অতিরিক্ত, মাইনাস 12 কিন্তু অতিরিক্ত করেছি। সুতরাং এটা করার জন্য আমাকে কি করতে হবে, প্লাস 12 লিখে এটা ব্যালেন্স করতে হবে। তাহলে আমি ব্যালেন্স করার জন্য আমরা প্লাস 12 নিলাম, তাহলে পেলাম মাইনাস 3। এটাকে আমরা যদি লিখি x মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 1। এবার দেখো যদি এই ফাংশনে আমরা x এর যে মানই বসাই না কেন সেই মানটা কিন্তু এই অংশের কারণে এটা সব সময় ধনাত্মক হবে। তারপরে এটা ধনাত্মক হওয়ার পরে এর আগে কিন্তু দেখো ঋণাত্মক চিহ্ন থাকার কারণে এই টোটাল অংশটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ঋণাত্মক হবে। এবং এই ঋণাত্মকের সাথে মাইনাস করার পরে সেটাও ঋণাত্মক হবে। আর কি হতে পারে, আমরা কিন্তু এখানে এটা এই অংশটা 0 কিন্তু হতে পারে, যদি 2 বসানো হয় তাহলে এই অংশটা 0 হলেও মাইনাস আসে। অর্থাৎ এই dy dx এর মানটা আমরা কি পেলাম, আমরা dy dx এর মান x এর সকল মানের জন্য এটা ঋণাত্মক অর্থাৎ লেস দ্যান 0। তাহলে এই ফাংশনটাকে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো এই ফাংশনটা হলো যেহেতু dy dx এর মান লেস দ্যান 0 সেহেতু এই ফাংশনটাকে আমরা বলবো একটা ক্রমহ্রাসমান ফাংশন। তাহলে আশা করছি যে তোমরা খুব ভালোভাবে কিভাবে অঙ্ক করে আমরা ক্যালকুলেশন করে কিভাবে বুঝতে পারবো যে একটা ফাংশন ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান, অথবা গ্রাফিক্যালি কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা ফাংশন ক্রমবর্ধমান
অথবা ক্রমহ্রাস মান অথবা তার সর্বোচ্চ সর্বনিম্ন মানটা কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখব। তাহলে আমার বিশ্বাস তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।